যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশে স্মৃতির বেদিতে উপচে পড়া ভিড়। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন স্মরণ করেন 52 ইতিহাস, ভাষা শহীদ এবং তাদের আত্মত্যাগকে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রিপরিষদও। বিএনপির পক্ষ থেকেও স্মৃতির বেদিতে দেয়া হয় ফুল। একুশকে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্যকে, সংস্কৃতিকে ধারণ করে যথাযথ মর্যাদার সাথে সবকিছু আমরা পালন করব। আমরা এখন জনগণের স্বপ্নকে পূরণ করার কাজে আত্মনিয়োগ করব। ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজিমপুরে শহীদের কবরে দোয়া পাঠ। বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলা ও বাঙালির এক অকৃত্রিম আবেগ 21শে ফেব্রুয়ারি। রক্তের দামে কেনা বাংলায় কথা বলেন বিশ্বের প্রায় 30 কোটি মানুষ। ভাষার মাধুর্যের মায়ায় বন্দী হন ভিনদেশিরাও। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র তাদের ভাষা অধিকার জন্য মিছিল করেছিল। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছি। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি দোয়া ও মোনাজাতে 52 থেকে 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। মন্ত্রীরা জানান, এবারের 21 মুক্ত 21। 21-এর চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নতুন শপথ নেন রাজনীতিকরা। সেই পলাশ শিমুল রাঙা দিনকে স্মরণ, মায়ের বুলি বাংলার জন্য প্রাণ বিলানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, তরতাজা তরুণ রক্তে মাখা স্মৃতির মিনারে অবনত বর্তমান। 52 ফিরে আসে 26-এর দারুণ শোকের রাতে। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত 12টা বাজার 1 মিনিট আগে শহীদ বেদিতে পৌঁছান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোকে স্মরণ করেন সেই বীর শহীদদের। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্য সহ এই সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। সবশেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে 52-এর অকুতভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনী প্রধান। পুষ্পস্তবক অর্পণ করেন ভাষা শহীদদের বেদিতে। এরপর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 21-এর চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন নেতারা। এই নতুন 21-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হব, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হব, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হব। ছাত্রগণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তার মধ্যে হচ্ছে আমাদের যেন আমরা জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদা দিই। সেই হিসাবে আমরা এবারের 21-কে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্যকে, সংস্কৃতিকে ধারণ করে যথাযথ মর্যাদার সাথে সবকিছু আমরা পালন করব। সরকারের মন্ত্রীরা বলেন 21 বরাবরই প্রাসঙ্গিক এই বাংলাদেশে। স্বাধীনতার প্রেরণা, স্বাধীনতার যে আমাদেরকে যে দেশপ্রেম, এগুলো তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার, দেশে পার্লামেন্টের আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। আমরা এখন জনগণের স্বপ্নকে পূরণ করার কাজে আত্মনিয়োগ করব। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। মধ্যরাতে ঢল নামে সাধারণ মানুষের। এখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলে 21-এর প্রথম প্রহরে যে অগণন মানুষের ঢল, সেই ঢলও যেন তাই উচ্চারণ করছে। 21-এর সেই চেতনাকে, নিজের অধিকার রক্ষার, ন্যায্যতার সেই চেতনাকে ধারণ করে তারা পথ চলতে চায়। আগামীর সেই পথ চলায় যেন আর কোনো রফিক, জব্বার, শফিউরের প্রাণ বলি দিতে না হয়, তাই যেন পুনর্ব্যক্ত করছে নতুন পরিবর্তিত পরিস্থিতি কিংবা নতুন রাজনৈতিক সরকারের প্রথম এই 21 ফেব্রুয়ারিতে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 21-এর সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে সাধারণ মানুষের ঢল। দলে দলে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক হাতে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। অন্যান্যদের হাতেও ফুলের তোড়া বা পতাকা, প্ল্যাকার্ডে ভাষার মর্যাদা রক্ষার আহ্বান। এদিকে সকালে শহীদ মিনারে এসেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের অনেকে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর যে বাংলাদেশ অর্জিত হয়েছে তা নিরাপদ ও সমৃদ্ধ করার শপথ সবার কণ্ঠে। সরকারের কয়েকজন মন্ত্রীও এসেছেন শ্রদ্ধা জানাতে। তারা বলছেন 6 মাসের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। 31 দফার ভিত্তিতে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া হবে। আমরা 52 ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে 90 এবং 24-এর শহীদদেরকেও আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বিগত 18 বছর ধরে যে অন্যায় অবিচারগুলি হয়েছে, বাংলাদেশের যে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, সেই অর্থনীতিকে ঠিক করতে হলে আমাদেরকে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম, খুন, হত্যার রাজ্য বানিয়েছিল। যে বাংলাদেশের মালিকানা প্রতিটি গণতান্ত্রিক বাংলাদেশের যারা নাগরিক রয়েছে, তারা তাদের সেই অধিকারটুকু পাবে। 1968, 69, 71, 1990 এবং 2024 হয়ে বিভিন্ন সময়ে যারা এদেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাদের সকলকে বিনম্র চিত্তে আজকে স্মরণ করছি। দর্শক, আমরা যেমনটি বলছিলাম, 21 মানে মাথা নত না করা, 21 না মানে হার না মানা এক জাতির ইতিহাস। এবার একটু শহীদ মিনারে যেতে চাই। আলামিন হক অহন সেখানে আছেন। অহন, সাধারণ মানুষের পাশাপাশি নিশ্চয়ই রাজনৈতিক দল বা সংগঠন সকাল থেকেই শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন, সেই সম্পর্কেই জানতে চাই আপনার কাছ থেকে। অবস্থা রাজনৈতিক দলগুলোও শ্রদ্ধা জানাচ্ছেন এবং সেই শ্রদ্ধা জানানো তো মধ্যরাত থেকে শুরু হয়েছে। এখনও আমি যদি দেখাই, সেইটি যেমন বিএনপি, যেমন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাচ্ছেন, একই সঙ্গে অন্যান্য নেতাকর্মী কিংবা অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছেন, যদিও সেটি খুবই কম চোখে পড়ছে, তারাও শ্রদ্ধা জানাচ্ছিলেন। এবং আমি যেমনটি বলছিলাম, মধ্যরাত থেকে শুরু হয়েছে, সেটির ভিড় এখন কিছুটা বেড়েছে এবং পলাশী পর্যন্ত এই ভিড় গিয়ে ঠেকেছে। এবং আমরা দেখেছিলাম এইসব
মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং একই কথা বলছিলেন 1952 যে ভাষা আন্দোলনের যে চেতনা সেটিকে ধরে রাখতে হবে এবং সেটি 52 পর 71 কিংবা সে সর্বশেষ 24-এর যে গণজোয়ার সেই কথাগুলো তারা বলছিলেন। দিন শেষে এটিকেই স্মরণে রাখতে হবে, বাঙালি জাতির যে চাওয়া যে পাওয়া সেগুলো তারা আদায় করে নেন। আমরা এই মুহূর্তে দেখছিলাম জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের নেতা কর্মীরা শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম ঢাকা মহানগর পশ্চিম কিংবা উত্তর দক্ষিণের অন্যান্য যেসব নেতাকর্মীরা তারাও কিন্তু সকাল থেকে এসেছিলেন এবং নেতাকর্মী বলতে আমি এমনকি সদ্য নির্বাচিত সংসদ সদস্যরাও নানানভাবে শ্রদ্ধা জানানোর জন্য সেই সব নেতাকর্মীদেরকে নিয়ে এখানে এসেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছিলেন এবং তারা বরাবরের মতোই বলছিলেন বাঙালির যে চেতনাকে সেটাকে ধরে রাখতে হবে। সেই আগুন ঝরা দিনে যে নেতাকর্মীরা তাদের জীবন দিয়ে গেছেন কিংবা যেসব শিক্ষার্থীরা জীবন দিয়ে গেছেন ভাষার জন্য, তাদের সেই চেতনাকেই ধারণ করে রাখতে হবে, সেই কথাগুলো তারা বলছিলেন এবং একই সঙ্গে এইসব নেতাকর্মীরা বলছিলেন স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে বাঙালির এই এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়া নিশ্চয়ই প্রাণবন্ত থাকবে এবং এই যে আজ ভাষার এই দিনে এইসব মানুষ স্মরণ করতে চান, অর্থাৎ শুধু বাংলা ভাষাকেই নয়, যে মাতৃভাষায় কথা বলে না কেন সেটিকে শ্রদ্ধা জানাতে হবে, সেই শ্রদ্ধা জানিয়ে এগিয়ে যেতে হবে বাঙালি জাতিকে। তাই এখন অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই সহকর্মী সোমাইয়া ঐশীর কাছে। ঐশী, শহীদ মিনার অভিমুখে তো জনস্রোত, কি বলছেন তারা? কেমন বাংলাদেশ দেখতে চাওয়ার প্রত্যাশা তাদের? শাওন, বাংলাদেশ তারা প্রত্যাশা করেন এমনই যে বাংলাদেশে বাংলা ভাষা বলতে কোনো বাধা থাকবে না। বলছেন একই সঙ্গে বাংলা ভাষার যে মাধুর্য, সেই মাধুর্য কোথাও কি হারিয়ে যাচ্ছে সেই প্রশ্নই তারা তুলছেন। কিছুক্ষণ আগেই আমাদের কথা হচ্ছিল নালন্দা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যেই র্যালিটি এসেছে, সেই র্যালিটির যারা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে তারাই বলছিলেন আসলে যে বাংলা ভাষার মাধুর্য যেমনটি ছিল 90 দশকেও, যেমনটি বিভিন্ন নাটক বা সিনেমায় আমরা দেখেছি, সেই শব্দগুলোর একটা মূল্য ছিল, সেই শব্দগুলো শুনলেও মনের মধ্যে কোথাও একটা মাধুর্যতা কাজ করতো। তবে এখন কি কোথাও না কোথাও সেই মাধুর্যটি হারিয়ে যাচ্ছে? আমরা যদি আবারও একটু তাদের কাছে জানার চেষ্টা করি যে আসলে বাংলা ভাষা, একই সঙ্গে আমরা জানি যে ইতিহাসে কিন্তু উর্দু হরফে বাংলা লেখার একটা প্রচলন করবার চেষ্টা করা হয়েছিল পাকিস্তান আমলে এবং সেই হিসেবে বাংলা ভাষাকে রোমানীকরণ করারও একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। তবে আজও কিন্তু আমরা সেই ইংরেজি হরফেই বাংলাটা লিখি, ফলে সেই বিকৃত বাংলার সেই প্রচলনটা কি এখনও রয়ে গেল কিনা একটু জানতে চাই আপনার কাছে, যে বাংলা ভাষার যে মাধুর্যটা আমরা সারা জীবন শুনে এসেছি, যে কানের শুনলে নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করতো, সেই বাংলা ভাষাকে এখন আমরা বলি নাকি সেই বাংলা ভাষা কোথাও না কোথাও মাধুর্য হারিয়েছে? অবশ্যই হারিয়েছে। জগা খিচুড়ি একটা ভাষা হচ্ছে এবং খুব সততার সাথে বলতে হচ্ছে যে আমি যদি খুব সচেতন থাকি তাহলে অনেক ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু সবই ঢুকে যাচ্ছে। আমার কথা হলো যে কোনো ভাষাকেই ছোট করছি না, কোনো ভাষা জানাটা অন্যায় না, অপরাধ না, কিন্তু এটা আমার মাতৃভাষা, এটা মনে রাখতে হবে, এটাকে খুব যত্নের সাথে লালন করতে হবে। আমি খুব সুন্দরভাবে প্রমিত বাংলা এবং আমার আঞ্চলিক বাংলা দুটোকে রক্ষা করব এবং ভালোবাসবো। আমাদের কোথাও ভালোবাসায় ঘাটতি হচ্ছে, এটা আমার মনে হচ্ছে, কারণ আমরা বাংলা ভাষা এখন শুধু খিচুড়ি না, আমরা আনন্দ উল্লাসেও আমরা এখন ইংরেজি, উর্দু, হিন্দির ব্যবহার করছি, হিন্দিটা বিশেষ করে খুব বেশি বলছি। শাওন যেমনটি শুনছিলেন, উনি বলছিলেন যে বাংলা ভাষার সঙ্গে হিন্দি, ইংরেজি বিভিন্ন রকম ভাষার সংমিশ্রণ ঘটছে। তবে বাংলা ভাষায় কিন্তু ফার্সি সহ অন্যান্য ভাষার অস্তিত্ব রয়েছে, সেইগুলো মিলে সমৃদ্ধ একটি বাংলা ভাষা কিন্তু আমাদের বাংলা ভাষা গড়ে উঠেছে। তবে এখন যে বিষয়টি হচ্ছে, বাংলা ভাষার ভেতরে সংমিশ্রণটি ঘটে আমাদের ভাষার সে মাধুর্যটি হারিয়ে যাচ্ছে। উচ্চারণ থেকে শুরু করে বাংলা ভাষা প্রয়োগিক যে বিষয়টি, সেই মাধুর্যটা কোথাও না কোথাও আমরা হারাচ্ছি। তাই বাংলার শুদ্ধ চর্চাটিও অবশ্যই প্রয়োজন। আজকের দিনে সেই আত্মোপলব্ধি অবশ্যই দরকার। ঐশী, শুনছিলাম প্রমিত বাংলা ভাষা চর্চা করা আসলে খুবই জরুরি। ধন্যবাদ আপনাকে। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান।
উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের সংসদ সদস্যরাও। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিরোধী দলীয় নেতা জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গিয়েছেন তারা। পরে আজিমপুরে শহীদদের কবরে দোয়া মোনাজাত করেন জামায়াত আমির। বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর কোনো আমির এবারই প্রথম শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে। সেখানে তিনি 11 দলীয় জোটের নেতাদের নিয়ে মোনাজাত করেন। পরে জামায়াত আমির গণমাধ্যম কর্মীদের জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন তারা। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। পরে জামায়াতের সংসদ সদস্য এবং দলটির শীর্ষ নেতাকর্মীদের নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। কবরস্থানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন, কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। পরে জামায়াত আমির বলেন, 47 থেকে এখনও নাগরিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। এ সময় আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। আমাদের লড়াই অব্যাহত থাকবে শিশুদের জন্য। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, 21 মানে মাথা নত না করা, 21 মানে হার না মানা এক জাতির ইতিহাস। সকাল থেকে যেমনটি বলছি আপনাদের, 21-এর আরও খবরাখবর জানবো। শহীদ মিনারে এখন যাচ্ছি রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান, কোন কোন সামাজিক সাংস্কৃতিক দল এখন পর্যন্ত শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছে, জানাবেন, কি তথ্য আছে আপনার কাছে? তারা তাদের দল আজ রাষ্ট্র ক্ষমতায়, সেই রাষ্ট্র ক্ষমতায় থেকে তাদের আজকের অঙ্গীকার যে আগামীর বাংলাদেশে তারা বাক স্বাধীনতা নিশ্চিত করতে চাচ্ছে, বাংলাদেশের মানুষ আবারও তাদের প্রতিবাদ সংগ্রামে যেন তারা সব সময় সামনের সারিতে থাকতে পারেন এবং তারা বলেছেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কেউ কারো কণ্ঠ যেন রোধ করা না হয়, কেউ যেন তারা যেন সবাই তাদের মনের ভাব প্রকাশ করতে পারেন, সেই নিশ্চয়তাটুকু তারা নিশ্চিত করতে চান নতুন এই বাংলাদেশে। সকাল থেকে আমরা দেখেছি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে, বিএনপির ওয়ার্ড কমিটি, বিএনপির ঢাকা দক্ষিণ, বিএনপির যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসেছিলেন এবং তারা একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন ভাষা শহীদদের প্রতি। তারপর পরে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু রেল মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা কিন্তু তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং তারা যেটি বলেছেন যে বিগত সময়ে ফ্যাসিবাদের আমলে কিন্তু তাদের কণ্ঠ রোধ করেই কিন্তু মূলত এই যে নানান আন্দোলন সংগ্রাম কিন্তু রুখে দেওয়া হয়েছিল এবং এরপরে 71 এবং 24-এর যারা শহীদ এবং ভাষা শহীদ সবার এই আত্মত্যাগকে তারা স্মরণ করবে এবং সেই স্মরণের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে। এবং এছাড়াও কিন্তু তারা যেটি বলেছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে এই ভাষা শহীদ সহ সবার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে তারা স্বীকার করবে, এমন প্রত্যাশায় কিন্তু তারা ব্যক্ত করেছেন। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদ নেতারাও কিন্তু এরই মধ্যে শহীদ বেদিতে এসেছেন, পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে তারা শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করেছেন, পাশাপাশি দোয়া মোনাজাত করেছেন অনেকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে কালে কালে কিন্তু বাংলার ভাষার জন্য অনেকেই আত্মত্যাগ করেছেন, বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের এই আত্মত্যাগ যেন কখনো বৃথা না যায় সেই প্রচেষ্টা সবসময় করে যেতে বলেছেন এবং পাশাপাশি বলেছেন যে বাংলা ভাষা রক্ষায় যেন
ভাষার প্রতি আমরা যেন আরও যত্নশীল হই এবং ভাষার অপব্যবহার অপপ্রয়োগ রুখে দিতেও কিন্তু তিনি পদক্ষেপের কথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষার ইনস্টিটিউট করার পাশাপাশি কিন্তু বাংলা ভাষার যত্নে সব রকম প্রতিশ্রুতি সব রকম ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি তারা জানিয়েছেন। এবং সকাল থেকে আমরা যদি দেখেছি যে সূর্য উদয়ের পরপরই কিন্তু একরকম লোকের লোকারণ্য এই শহীদ মিনার প্রাঙ্গণ, এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রচণ্ড ভিড়ে কিন্তু এখনও তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং সবাই মিলে শ্রদ্ধা জ্ঞাপন করবে ভাষা শহীদদের প্রতি, এমনটাই প্রত্যাশা তাদের। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। এবার একটু যেতে চাই সহকর্মী আহমেদ রেজার কাছে। রেজা, একেবারে ভিন্ন প্রেক্ষাপটে এবারের ২১ কি বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা? সম্পূর্ণভাবে আমরা যদি বাংলা ভাষাকে সর্বস্তরে আমরা যদি প্রচার করতে চাই। শাওন শুনছিলেন আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে কথা বলছিল, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আলাদা আলাদাভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, ফুলেল শ্রদ্ধায় শহীদদেরকে স্মরণ করছেন এবং শহীদ বেদিতে তাদের পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং সেই পুষ্পস্তবক অর্পণের যে পালাটি সেটি কিন্তু ক্রমান্বয়ে সেই সকাল থেকে শুরু হলেও এখন যে মানুষের ঢল, সেই ঢলটির একটি অংশ আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ পলাশী পর্যন্ত কিন্তু যে মানুষের যে উপস্থিতি, সমবেত উপস্থিতি, সেটি ছাড়িয়ে গেছে। এবং আমরা এখানে দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে সেই মানুষের উপস্থিতি এবং সমবেত উপস্থিতি সেটি আসলে ক্রমান্বয়ে বাড়ছে। একটি কথা একটু বলে রাখা ভালো শাওন, সেটি হচ্ছে যে এবারের এই ২১টা নিয়ে নানান ধরনের প্রত্যাশা রয়েছে, যেহেতু একটি গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে এসেছে এবং সেই নির্বাচনের পরবর্তী সময়ে নতুন সরকার যেন গণতান্ত্রিক ব্যবস্থায় হাঁটতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, সেই প্রত্যাশা কিন্তু এখানে আসা আগত মানুষরা তারা কিন্তু জানিয়েছেন। এবং একই সাথে অনেকে ধারণা করছিল যেহেতু 1993 সালের পরে 2026 সালে এটি আরও একবার রমজানের মাধ্যমে রমজানের মধ্যে 21 পড়ল, সেই 21 আসলে মানুষের উপস্থিতি কতটুকু হতে পারে সেটি নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। তবে সেই সন্দেহ কেটে গেছে, বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন মানুষের উপস্থিতি বেড়েছে, বিশেষ করে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখেছি, নানা বয়সী মানুষ আমরা দেখেছি। এবং সেখানে দেখেছি যে অনেক নতুন প্রজন্মের সদস্যকে এখানে নিয়ে আসা হয়েছে, মূলত তাদেরকে এই যে বাঙালি জাতির যে গৌরব, বাংলার যে গৌরব এবং ভাষার অধিকার অর্জনে যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের ইতিহাসকে আসলে তাদের কাছে পুনরুজ্জীবিত করে তুলবার জন্যই কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। অনেকে বলছিলেন যে 52 হচ্ছে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেটির নিশ্চিত যেমন করেছে, এবারের 26-এর এই 21 সেটি আরও একটি নবজাগরণ ঘটেছে, পুনর্জাগরণ ঘটেছে, যে পুনর্জাগরণের মাধ্যমে মূলত আরও একবার গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে এবং দিন শেষে বাংলার মানুষ ভালো থাকবে, সেই প্রত্যাশা আছে এখানকার উপস্থিত যারা রয়েছেন। একই সাথে কিন্তু একটি কথা বলেছেন যে ভাষার অধিকার রক্ষায় সকলের কাজ করতে হবে এবং সেটি যে কোনো ধরনের ভাষা। আপনি জানেন পুরো পৃথিবীতে 7168টি ভাষা রয়েছে এবং সেই ভাষার যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই প্রত্যেকটি ভাষাকে গুরুত্ব দিয়ে এবারের এই আয়োজনটি হচ্ছে। এবং আমরা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন থেকে রয়েছেন, আমরা টিআইবি থেকে ফুলেল শ্রদ্ধা জানানোর একটি প্রক্রিয়া দেখছি, আমরা একটু সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। স্যার, একটু যদি জানাতেন এবারের 21 নিশ্চয়ই একটি বার্তা দিচ্ছে, সেই বার্তাটা কি? 21-এর বার্তা সবসময় যাচ্ছিল, এখনও তাই আছে। বিশেষ গুরুত্ব পেয়েছে আমরা মনে করি দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। 21-এর চেতনার সাথে সাংঘর্ষিক। সকল মানুষের সমান অধিকার, বিশেষ করে নারী, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধী সহ সকল প্রান্তিক জনগণের সমান অধিকার যারা হরণ করেন তারা 21-এর চেতনার পরিপন্থী ব্যবহার করেন এবং সেটি আমরা প্রত্যাখ্যান করতে চাই। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে 21-এর চেতনা ধারণ করে সকল মানুষের সমান অধিকার, সহ অবস্থান, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এটি হচ্ছে 21-এর মূল চেতনা। আমরা বিশেষ করে রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই, দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার পরিপন্থী।
ধন্যবাদ। শাওন শুনছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি আসলে বলছিলেন যে যেই পরিপন্থী বিষয়গুলো রয়েছে সেগুলোকে সামনে কাটিয়ে আসলে বাংলাদেশে গিয়ে যাবে দেশের মানুষ। আহমেদ রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। 21 এই তারিখটাই বাংলা আর বাঙালির জন্য অকৃত্রিম আবেগের। রক্তের দামে কেনা বাংলা ভাষায় কথা বলেন বিশ্বের প্রায় 30 কোটি মানুষ। হাজারো ভাষার ভিড়ে বাংলার অবস্থান সপ্তম। যারা প্রবাসে থাকেন তারাও বাংলার জন্য হন আবেগতাড়িত। আবার ভিনদেশিরাও বাংলাদেশে এসে মায়ায় পড়েন এই ভাষার মাধুর্যের। মায়ের মুখের মধুর ভাষা নিয়ে ভাবাবেগের কথা জানাচ্ছেন আহমেদ রেজা, ছবি লুৎফর রহমানের। বরফাচ্ছাদিত কানাডার আলবার্টা শহর, এখানেই বসবাস দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানো মুহতামিম নাইমের। দীর্ঘ প্রবাস জীবনেও তিনি কাটাতে পারেননি বাংলা ভাষার মায়া। একটু সুযোগ মিললেই বলতে চান মাতৃভাষা, আড্ডাটাও দিতে চান ঠিক বাংলায়। কানাডায় বসবাসরত অন্যান্য বাংলাদেশিদের মধ্যেও রয়েছে ভাষার জন্য এমন অতল মায়া। বাংলা আমার কাছে শুধু একটি ভাষা নয়, এটি আমার শেকড়, আমার অনুভূতি এবং আমার আত্মার ঠিকানা। বাংলায় কথা বললেই মনে হয় যেন আমি আবার বাংলাদেশে ফিরে গেছি। সারাদিনের পরে নিজের ভাষায় যদি একটু মারতে না পারি, এটা যে আসলে আমরার ভিতরে কতটা হাহাকার তৈরি করে আপনারা আসলে বিদেশ না এলে বুঝতে পারতেন না। বাংলার প্রতি নারী ছেঁড়া টান ইউরোপীয় দেশ ফ্রান্স কিংবা দক্ষিণ আফ্রিকাতেও একই রকম। আমার অনেক ভালো লাগছে যে বাংলা ভাষা শিখছি। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, সেই উদ্দেশ্য ধরেই আমাদের এই বাংলা স্কুলের সূচনা। বাংলা জানাটা আমাদের বাঙালি বাচ্চাদের জন্য খুবই জরুরি। ভিনদেশ লেখাপড়াও বিদেশি কারিকুলামে। যুক্তরাষ্ট্র থেকেও বাংলার প্রতি গভীর মমতার কারণে বাবা মায়ের ইচ্ছাতেই মাতৃভাষা শিখছে এই শিশু। আমি বোন হয়েছিলাম বাংলাদেশে, আমি জানি না কেন রাইট করতে বাংলা আর রিড করতে বাংলা। আবেগতাড়িত বিস্ময়টা বাংলাদেশেও কম নয়। পেশাগত কাজে এসে ফ্রান্সের জুলিয়েন শিখেছেন বাংলা, ধারণ করেছেন বাংলার কৃষ্টি সংস্কৃতি। তার কাছে এই ভাষা মায়ায় জড়ানো মিষ্টি অনুভূতি। 6-7 বছর বাংলা শিখছি আপনার ভাষা। এই ভাষাটা খুব পছন্দ করি, এমনকি মায়া হচ্ছে আমার সবচেয়ে প্রিয় শব্দ বাংলায়, আর নিরিবিলি, ওই দুইটা খুব পছন্দ করি। বাংলায় লিখতেও পারা জুলিয়েন জানেন ভাষা দিবস অর্জনের পেছনে বাংলার সন্তানদের আত্মত্যাগের গল্প। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সে কথাই স্মরণ করে জানালেন শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা। 1952-তে এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র তাদের ভাষা অধিকার জন্য মিছিল করেছিল। হচ্ছে পাকিস্তানরা তাদের উপরে গুলি করেছিল, আর এই কারণে রক্ত দিয়েছে, মারা গিয়েছে ভাষার জন্য। এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এই কারণে দেশের বাইরেও সেলিব্রেশন হয়, ফ্রান্সে, ইউরোপে, ইউএসএ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন পুরো বিশ্বের, কিন্তু ভাবাবেগ এবং অর্জনের ইতিহাসের শেকড় এই বাংলা আর এখানকার মানুষের। 827 কোটি মানুষের এই পৃথিবীতে ভাষার সংখ্যা রয়েছে 7168-টিরও বেশি, যার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি যোগাযোগের মাধ্যম সেই ভাষার জন্য রয়েছে আলাদা বিশেষ দিনও, যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিগণিত। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অর্জনটা শুরু হয়েছিল বাংলাদেশ থেকেই, এবং যার জন্য দিতে হয়েছে প্রাণ, অর্থাৎ ভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতি তাদের প্রাণ দিয়েছিল, এবং যা জাতি হিসেবে আমাদেরকে অনন্য গৌরবের স্থানে নিয়ে গেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। সিরাজগঞ্জে রয়েছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল, এখন পর্যন্ত কোন কোন সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছেন? সাধারণ মানুষেরা কি বলছে, কি প্রত্যাশা তাদের?
শাওন, আসলে ইতিমধ্যে কিন্তু সকল শ্রেণীর মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। সিরাজগঞ্জ কেন্দ্রীয় যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে রাত 12টার সময় এখানকার নবনির্বাচিত যে সংসদ সদস্য এবং এখানকার মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে রাত 12টায় কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা জানানো হয়েছে। দেখার চেষ্টা করে আপনি দেখতে পারবেন। আমি রয়েছি সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে। ইতিমধ্যেই কিন্তু সেই রাত 12টা থেকেই সেই শ্রদ্ধা নিবেদন চলছে। ভোরে কিন্তু প্রভাত ফেরির মধ্য দিয়ে আসলে এখানকার শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং সকল শ্রেণীর মানুষ, প্রতিটি সংস্থায় কিন্তু চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যাংকার্স ফার্ম আসছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে আসছে, সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলো আসছে। আমি তো রাত্রে আমি দেখেছি যে মন্ত্রীর পাশাপাশি এখানকার যারা নবনির্বাচিত সংসদ সদস্য ছিলেন, সে 6 আসনের আমির ইসলাম খান আলিম, তিনি তার নিজ এলাকাতেই শ্রদ্ধা নিবেদন করেছেন। একই সাথে সে 1 আসনে যিনি সংসদ সদস্য রয়েছেন, তিনি তার এলাকাতেও কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সকল শ্রেণীর মানুষ কিন্তু এখানে সাংস্কৃতিক জোট যারা রয়েছেন, সাংস্কৃতিক গোষ্ঠী যারা রয়েছেন, তারাও কিন্তু আসলে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। অর্থাৎ প্রভাত ফেরির মধ্য দিয়ে মূলত এখানকার যারা সকল মানুষরা তারা কিন্তু এসে সেই প্রভাত ফেরির পরপরই কিন্তু এসে তাদের সেই শ্রদ্ধা নিবেদনগুলো শুরু করেছেন। রাত 12টা 1 মিনিট থেকে কিন্তু সেই শ্রদ্ধা নিবেদন চলছে সিরাজগঞ্জের এই কেন্দ্রীয় শহীদ মিনারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা বলছেন যে আসলে মানুষ এই 74 বছরে চলছে এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সেই 1952 সালে মূলত তাদের আমাদের রক্তের বিনিময়ে কিন্তু আসলে এই ভাষাটিকে তারা অর্জন করেছে। সেই ভাষার যে শুদ্ধ ব্যবহার, ভাষার যে মূল ব্যবহার, সেটি কিন্তু আসলে তাদের প্রত্যাশা। কারণ এই ভাষা, বাংলা ভাষাকে অনেক সময় বিকৃত করা হয়, সেই বিকৃত যেন না হয়, সেই বিকৃত না হয়ে বাংলা ভাষার মূল যেটি সেটি যেন থাকে। অর্থাৎ বাংলা ভাষাকে মানুষ যেভাবে যার জন্য জীবন দিয়েছে, সেই ভাষাটাকে শুদ্ধভাবে উচ্চারণ করা, শুদ্ধভাবে ভিতরে লালন করা, সেই বাংলা ভাষার কোনো বিকৃত যেন না হয়, বাংলা ভাষাকে আরও সকলের মাঝে শুদ্ধভাবে উচ্চারণ থেকে শুরু করে সকল বিষয়টি যেন থাকে, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে আজকে বক্তারা যারা ছিলেন তারা কিন্তু বলেছেন এবং আমাদের সবারই সেই প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে আছেন আলামিন শিকদার, যাচ্ছি তার কাছে। আলামিন, শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন? শাওন, সকাল থেকেই আমরা দেখছি যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি পরিবার, মা বাবার সাথেও আমরা দেখছি শিশুরা আসছে, বন্ধু বান্ধবরা আসছে। এই যে ভাষার শহীদ যারা, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হাতে ফুল নিয়ে শহীদ বেদিতে তারা যাচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। 52 ভাষা আন্দোলন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি, মাতৃভাষায় কথা বলছি, তাদের স্মরণ করছে সবাই। আমরা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যারা আসছে তাদেরকেও দেখতে পাচ্ছি এখানে এই 21-এর যে গানগুলো থাকে সেই গানের মাধ্যমে সেটাকে স্মরণ করে রাখতে। প্রেমের শাড়ি গাইয়া গো, প্রেমের শাড়ি গাইয়া একতারা বাজাইয়া বাউল, ঘুচাই মনের সকল আউল, একতারা বাজাইয়া বাউল, ঘুচাই মনের সকল আউল। ও তারা মারফতি মুর্শিদি তাতে পথের দিশা দিয়া যায়, মারফতি মুর্শিদি তাতে পথের দিশা দিয়া যায়। ওরাই আমার মুখের কথা কায়রা নিতে চায়, ওরাই আমার মুখের কথা কায়রা নিতে চায়। আরেক কথা মনে হইলে আঁখি ধরা যায়, ঘুম পাড়ায় না গাইতো যে গান মোর দুঃখে নির্মায়। আরেক কথা মনে হইলে আঁখি ধরা যায়, ঘুম পাড়ায় না গাইতো যে গান মোর দুঃখে নির্মায়। মা সোনা মানিক জাদু বলে চুমা দিয়া লইতো বলে, সোনা মানিক জাদু বলে চুমা দিয়া লইতো বলে। আলো আদর কইরা কইতো মরে আইসান আমার বুকে আয়, আদর কইরা কইতো মরে আইসান আমার বুকে আয়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়। এই যে শব্দটুকু, এই লাইনটুকুতে বোঝা যাচ্ছিল সেই সময় এই ভাষার জন্য কতটা সংগ্রাম করেছিল যারা ভাষা আন্দোলনে গিয়েছিলেন, তারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এই ভাষা পেয়েছি। গানে গানে সেই শ্রদ্ধাঞ্জলি
দেখছিলাম আমরা। অনেক ধন্যবাদ আলামিন আপনাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ, সেই খবরাখবর রাখছিলাম আমার সহকর্মীদের মাধ্যমে। এবার একটু বরিশালের খবর জানবো। কাউসার হোসেন সঙ্গে আছেন। কাউসার, এখন মানুষের উপস্থিতি কেমন দেখছেন? বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল রাত থেকেই কিন্তু বরিশালের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। প্রথম প্রহরে প্রশাসনের কর্মকর্তারা থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও কিন্তু প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং সকাল 8টার পর থেকে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই শহীদ বেদিতে আসছেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এবং শুধু বিভিন্ন সংগঠন নয় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু এই শহীদ মিনারে আসছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এবং বিগত দিনে রাজনৈতিক অস্থিরতার কারণে যেসব দলের নেতৃবৃন্দ এই শহীদ বেদিতে আসতে পারেননি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি, তারা কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন যে বাংলাদেশে, এই দেশে আসলে সকল দলের, সকল শ্রেণী পেশার, সকল ধর্মের মানুষ এই যাতে সারা বছর এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে এবং সেই যাতে এটি লেভেল প্লেইং ফিল্ড থাকে সেটির কিন্তু প্রত্যাশা করেছেন। এবং যত সময় গড়াচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই শহীদ বেদিতে আসছেন এবং তারা বায়ান্নর ভাষা আন্দোলনে যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছেন। এবং অনেককেই আমরা দেখেছি যে এখানে আসার পরে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি কিন্তু তারা এখানে দোয়া মোনাজাত করেছেন এবং যারা বায়ান্নর ভাষা আন্দোলনে নিহত হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু বরিশালে মহান ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এবং এখানে যারা এসছেন তাদের আমরা দেখেছি যে ছোট ছোট শিশুরা কিন্তু তাদের পরিবারের সাথে, তাদের বাবা মার সাথে এই শহীদ বেদিতে আসছেন এবং তাদের বাবা মাও কিন্তু ছোট ছোট শিশুদের নিয়ে আসছে এবং তারা বলছেন একেবারে মাঠ পর্যায় থেকে যাতে তার সন্তানরা জানতে পারেন যে বায়ান্নর ভাষা আন্দোলন কি হয়েছিলেন সেই বিষয়টি। শাওন। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। কামালপুরে সহকর্মী সাগর ফরাজির কাছে। সাগর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কি কি কর্মসূচি আছে জেলায়? আচ্ছা, হৃদয়, এই রাত থেকে কিন্তু প্রথম প্রহর থেকেই জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু ফুল দিয়ে এই শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। এরপর সকালে প্রভাত ফেরি যে রয়েছে সেখান থেকে কিন্তু আমরা দেখেছি আবার নতুন করে যারা বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান, কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের জন্য শহীদ মিনার অর্থাৎ জামালপুরের যে দয়াময়ী মন্দির এলাকায় যে শহীদ মিনার, সেই শহীদ মিনার কিন্তু খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। পরবর্তীতে সবাই এখানে এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করে। এর পাশাপাশি যদি বলি যে আজকে সকাল থেকে আনুষ্ঠানিকতা তো চলছেই, বেলা 11টার দিকে একটি আলোচনা সভা রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমাদেরকে জানানো হয়েছে সেই আলোচনা সভাও হবে। যারা মূলত এই শহীদদের অর্থাৎ ভাষা শহীদদের শহীদ দিবস পালন করতে এসেছেন, উপলক্ষ নিয়ে এসেছেন, তারা আসলে যে বিষয়টি বলছেন যে নতুনভাবে যে নতুনের প্রত্যাশা, যে বিষয়টি তারা দেখে এসেছেন আগের বছরগুলোতে, সেটা যেন আর না হয়, দেশের মানুষ যেন শান্তি ও সুষ্ঠু সুন্দরভাবে চলাফেরা করতে পারেন সেগুলো তারা নিশ্চিত করেছেন। পাশাপাশি যেহেতু ভাষার জন্য মানুষ লড়েছেন, বাংলা ভাষায় আজকে আমরা কথা বলতে পারছি, সেই ভাষাকে যেন অক্ষুণ্ণ রাখা হয় সেই বিষয়টা কিন্তু তারা জোরদার করার জন্য বলেছেন। তো যদি সব মিলিয়ে বলি যে এখন পর্যন্ত এই যত বেলা বাড়ছে কিছুটা কম হলেও মানুষ কিন্তু খণ্ড
খণ্ডভাবে আসছেন, বিশেষ করে সাধারণ মানুষ, শিশুরাও কিন্তু আসছেন নতুন প্রজন্মকে নতুনভাবে অর্থাৎ ভাষার যে পরিচিতি সেগুলো দেওয়ার জন্য কিন্তু মূলত তাদেরকে জানানোর জন্য, ভাষার ইতিহাস জানানোর জন্য কিন্তু এখানে আসছেন। আমরা যদি বলি বিভিন্ন সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং কি সাধারণ মানুষরাও কিন্তু শহীদ মিনারে আসছেন। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। কাল থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর লড়াই। প্রথম ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান নিউজিল্যান্ড। কন্ডিশন ও ফর্মের বিচারে কোনো দলকেই নিশ্চিত ফেভারিট বলার সুযোগ নেই। সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচ, তাই তো টস হবে গুরুত্বপূর্ণ বিশ্বাস দুই দলেরই। পাকিস্তান গ্রুপ পর্বের 3 ম্যাচ জিতে হয়েছে দ্বিতীয়, নিউজিল্যান্ডও 3 ম্যাচ জিতে একই অবস্থানেই থেকে শেষ করেছে প্রথম পর্ব। তাই তো সুপার 8-এর প্রথম ম্যাচে নিশ্চিতভাবে ফেভারিট বেছে নেওয়াটা খুব কঠিন। তবে কন্ডিশন বিবেচনায় নিলে কিছুটা এগিয়ে রাখা যেতে পারে পাকিস্তানকে, কারণ কলম্বোর প্রেমাদাসার উইকেট কিছুটা মন্থর। এখানে বাড়তে সুবিধা পাবে স্পিনাররা, বিশেষ করে নাইট ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হয়ে যায়। তাই তো টস খুব গুরুত্বপূর্ণ মানছে দুই দলই। দারুণ ছন্দে আছেন পাকিস্তানি মিস্ট্রি স্পিনার উসমান তারিক। নিউজিল্যান্ডকে কঠিন চাপে ফেলতে পারেন তিনি। সেই সাথে সায়েম আয়ুব, সাদাব খান ও মোহাম্মদ নওয়াজও ভালো করছেন নিয়মিতই। উসমান তারিকের অ্যাকশন ও পেস বেশ ইউনিক, তবে পাকিস্তানের আরও ভালো স্পিনারও আছে। আমরা তাদের সাথে নিয়মিত ম্যাচ খেলে থাকি, তাই ভালো ধারণা আছে পাকিস্তান দল সম্বন্ধে। নিউজিল্যান্ডের জন্য বড় অস্ত্র হতে পারেন অধিনায়ক মিচেল স্যান্টনারের স্পিন, সেই সাথে অলরাউন্ডার গ্লেন ফিলিপসও হতে পারেন বেশ কার্যকরী। পাকিস্তানের বড় দুশ্চিন্তা ব্যাটিং। ওপেনার সাহেবজাদা ফারহান দলটির বড় শক্তি। 1 সেঞ্চুরি সহ 220 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার তিনি। নিউজিল্যান্ডের সেরা ব্যাটার ওপেনার টিম সাইফার্ড। বিধ্বংসী এই ব্যাটার এখন পর্যন্ত করেছেন 173 রান। নিউজিল্যান্ড ভালো দল, তাদের সমীহও করতে হবে, তবে আমাদের ছেলেরাও ভালো পারফর্ম করছে। গত ম্যাচে সিংহলী স্পোর্টস ক্লাবে কঠিন কন্ডিশনে ভালো মানিয়ে নিয়েছে সবাই। আশা করি জয় দিয়ে শুরু করব সুপার 8 অভিযান। পাকিস্তান দলে কোনো ইনজুরি সমস্যা নেই, তবে নিউজিল্যান্ড স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও ফাস্ট বোলার অ্যাডাম মিলনে। আরেক পেসার লোকি ফার্গুসন বাবা হওয়ার ছুটি কাটিয়ে শুক্রবার রাতে ফিরবে শ্রীলঙ্কাতে। তাই তো পাকিস্তান ম্যাচে তার খেলা নিয়ে আছে কিছুটা অনিশ্চয়তা। তবে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। শুক্রবার বিকেল থেকে ঘন কালো মেঘ ছেয়ে আছে কলম্বোর আকাশ। আবহাওয়ার পূর্বাভাস বলছে 50 থেকে 60% বৃষ্টি হবার সম্ভাবনা আছে নকআউট পর্বের সুপার 8-এর প্রথম ম্যাচে। কোনো বিষয় সম্বন্ধে সুস্পষ্ট পূর্বাভাস পেতে অতীতের পরিসংখ্যান হতে পারে সবচেয়ে ভালো মানদণ্ড। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে যে নিরঙ্কুশ ফেভারিট নয় কোনো দলই, তা প্রমাণ করে স্ট্যাট। কেননা অতীতের 49 দেখায় পাকিস্তান জিতেছে 24 ম্যাচ আর নিউজিল্যান্ড জিতেছে 23টি ম্যাচ। তাই তো হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের প্রত্যাশায় ক্রিকেট বিশ্ব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ট্যারিফ বাতিলের পর নতুন করে আবারও 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আদালতের রায়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সেকশন 122 এর আওতায় নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই আইনের অধীনে 150 দিনের জন্য সর্বোচ্চ 15% শুল্ক আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। সময়সীমা পার হলে এই ট্যারিফ অব্যাহত রাখতে প্রয়োজন হবে কংগ্রেসের অনুমোদনের। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে এই আইন। শুক্রবার বিকেলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বে বাণিজ্য চুক্তি করা দেশগুলো পূর্ব নির্ধারিত কম শুল্কের পরিবর্তে এখন 10% বৈশ্বিক শুল্কের মুখোমুখি হবে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারতের মতো দেশগুলো। আর এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।